হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এইচএসসি কেমিস্ট্রি ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, রসায়ন বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ। আজকে আমরা মূলত আলোচনা করব প্রভাবক নিয়ে। আমরা জানবো যে প্রভাবক কাকে বলে, প্রভাবকগুলো কিভাবে কাজ করে। 1836 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্টিলিয়াস উনি দেখলেন যে বিক্রিয়কের বাইরে তৃতীয় কিছু পদার্থ আছে যারা উপস্থিত থেকে বিক্রিয়ার স্বাভাবিক গতিগুলোকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ বিক্রিয়ার গতিগুলোকে বৃদ্ধি অথবা হ্রাস করে। কিন্তু বিক্রিয়ার শেষে ওই পদার্থটা ভরে এবং রাসায়নিক সংযুতিতে অপরিবর্তিত থাকে। তাদেরকে বার্জিলিয়াস নাম দেন প্রভাবক বা ক্যাটালিস্ট। আর প্রভাবকগুলো যে পদ্ধতিতে কাজ করে এটাকে আমরা বলি প্রভাবন। পদ্ধতিটার নাম আমরা বলছি প্রভাবন বা ক্যাটালাইসিস। আমরা এখন প্রথমে জেনে নিব প্রভাবকের বৈশিষ্ট্যসমূহ। প্রথমে তোমরা যেটা মনে রাখবে যে প্রভাবক বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থা বা বিক্রিয়ার সমাপ্তিতে প্রভাবকের কোনো ভূমিকা নেই, অর্থাৎ কোনো বিক্রিয়া শুরু বা শেষ করার ক্ষেত্রে প্রভাবকের কিন্তু কোনো ভূমিকা নেই। প্রভাবকের যে কাজটা সেটা হচ্ছে শুধু বিক্রিয়ার গতিকে বৃদ্ধি অথবা হ্রাস করে। 2 নম্বরে তোমরা যে বৈশিষ্ট্যটা মনে রাখবা সেটা হচ্ছে প্রভাবকের কার্যকারিতাগুলো একেবারে সুনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট বিক্রিয়ায় নির্দিষ্ট প্রভাবক ব্যবহার করতে হয়। ধরো একটা ধনাত্মক প্রভাবক, তাহলে একটা বিক্রিয়ার জন্য যেটা ধনাত্মক প্রভাবক অন্য একটা বিক্রিয়ার জন্য কিন্তু সেটা ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করতে পারে। অতএব প্রভাবকের কার্যকারিতাগুলো একেবারে সুনির্দিষ্ট বিক্রিয়ার জন্য। 3 নম্বর তোমরা যে জিনিসটা মনে রাখবে, 3 নম্বর মনে রাখবে যে গঠন এবং ভরে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার শেষে তাদের গঠন এবং রাসায়নিক সংযুক্তে তারা সম্পূর্ণভাবে অপরিবর্তিত থাকে। তোমার কাছে মনে হবে যে বিক্রিয়াতে তারা অংশগ্রহণই করেনি, কারণ বিক্রিয়া আগে এবং পরে সম্পূর্ণভাবে অপরিবর্তিত। কিন্তু আমরা যখন প্রভাবকের মেকানিজম দেখব তখন দেখব যে তারা মধ্যবর্তী কিছু কাজ করে, পরবর্তীতে আবার তারা আগের রূপে ফেরত আসে। তো 4 নম্বর মনে রাখবা যে প্রভাবক বেশি দেওয়ার কোনো বিষয় নেই, অর্থাৎ একটা সামান্য পরিমাণ প্রভাবক দিলে কিন্তু বিক্রিয়াটার প্রভাবিত হয়। অর্থাৎ বিক্রিয়াতে আমরা সামান্য পরিমাণ প্রভাবক ব্যবহার করলেই প্রভাবক তার কাজটা সুন্দরভাবে করতে পারে। অর্থাৎ এমন না যে বেশি প্রভাবক ব্যবহার করলে প্রভাবকের কার্যকারিতা বেশি হবে, এই জাতীয় কোনো ব্যাপার নাই। অর্থাৎ প্রভাবক সামান্য পরিমাণ ব্যবহার করলেই চলে। তোমরা পঞ্চমত যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে প্রভাবক সক্রিয়ণ শক্তির উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ সক্রিয়ণ শক্তিকে বাড়িয়ে দেয়। সক্রিয় শক্তিকে যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে? বিক্রিয়ার গতি কমে যাবে। আর সক্রিয়ণ শক্তিকে যদি কমিয়ে দেয় তাহলে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। অর্থাৎ সক্রিয়ণ শক্তিকে হ্রাস বৃদ্ধি করে একটা বিকল্প পথ সৃষ্টি করে প্রভাবক। উভয়মুখী বিক্রিয়ার উপরে প্রভাবকের ভূমিকা আছে, কিন্তু সাম্য অবস্থায় উপরে কিন্তু প্রভাবকের কোনো ভূমিকা নেই। অর্থাৎ একটা উভয়মুখী বিক্রিয়ায় সাম্য অবস্থা পৌঁছাতে হয়তো প্রভাবক ছাড়া যদি বিক্রিয়াটা করি, সাম্য অবস্থা পৌঁছাইতে যে সময়টা লাগবে প্রভাবক ব্যবহার করার কারণে ওই একই সাম্য অবস্থা পৌঁছাইতে কম সময় লাগবে। অর্থাৎ সাম্য অবস্থা একই থাকবে, সাম্য অবস্থা পরিবর্তন হবে না, কিন্তু সাম্য অবস্থাতে পৌঁছাইতে সময়টাকে কমিয়ে দিবে প্রভাবক অথবা বাড়িয়ে দিবে। ডি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে অথবা ডি ব্লকভুক্ত মৌল থেকে সৃষ্ট যে যৌগগুলো আছে তারা মূলত প্রভাবকের মতো কাজ করে। তাহলে মনে রাখবা ডি ব্লকভুক্ত মৌল অথবা ডি ব্লকভুক্ত মৌল থেকে সৃষ্ট যৌগগুলো। আর একটা কথা মনে রাখবা, এমন কিছু যৌগ আছে যারা ডি ব্লকভুক্ত মৌল না, যেমন নাইট্রিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, যাদের অষ্টক স্বল্পতা আছে অর্থাৎ অষ্টক অপূর্ণতা আছে, তারাও কিন্তু প্রভাবকের মতো কাজ করতে পারে। তো এই ছিল প্রভাবকের বৈশিষ্ট্য। আমরা এখন বিভিন্ন প্রভাবকের সম্পর্কে জানবো। প্রথম আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। যে সকল পদার্থ, আমরা বলেছিলাম যে সকল পদার্থ বিক্রিয়ার স্বাভাবিক গতিগুলোকে বাড়িয়ে দেয় তাদেরকে বলা হয় ধনাত্মক প্রভাবক। যেমন ধরো আমরা ধনাত্মক প্রভাবক দেখছি, ধনাত্মক প্রভাবক দেখো KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা তাপ দেই তাহলে এটা ডিসোসিয়েট হয়ে ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন হবে। তাহলে পটাশিয়াম ক্লোরেটকে যখন আমরা তাপ দিব সেটা ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন হবে। বিক্রিয়াটা ব্যালেন্স করার জন্য, যেমন এখানে 2 আছে এখানে আছে 3, তাহলে আমি এখানে 2 দিয়ে দিব এবং পটাশিয়াম ক্লোরাইডের এই জায়গাটাতে 2 দিয়ে দিব। তাহলে এইটা তার একটা স্বাভাবিক গতিতে হয়, এখানে তার স্বাভাবিক
গতি বজায় রাখে এই জায়গাটাতে। তো তোমরা জানো যে প্রত্যেকটা বিক্রিয়ার নিজস্ব একটা গতিবেগ থাকে, তো এই বিক্রিয়া তার স্বাভাবিক গতিতে হয়। এবং তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমি কোনো প্রভাবক ব্যবহার করিনি, শুধু তাপ দিলাম, তখন এখানে কিন্তু প্রচুর তাপ লাগছে, 380 থেকে প্রায় 600, 380 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগছে পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করার জন্য। তো এই বিক্রিয়াতে যদি আমি কোনো প্রভাবক ব্যবহার করি, তাহলে দেখা যায় যে সাধারণত পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হতে যে সময় লাগে, প্রভাবক ব্যবহার করলে তার থেকে অনেক কম সময় লাগে এবং তাপমাত্রাটাও অনেক কম লাগে। যেমন দেখো, এখানে আমি একটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রভাবক ব্যবহার করছি, অর্থাৎ এই যৌগটাতে আমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রভাবক ব্যবহার করছি। খেয়াল করো, একই বিক্রিয়া KClO3, এখানে তাপ দিতে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। তো এটা কিন্তু এখন স্বাভাবিক গতি নাই, এটা কিন্তু তার দ্রুত গতিতে এটা অগ্রসর হবে। এবং আগেরবার দেখো 380 থেকে 600 লেগেছে, কিন্তু এখন লাগে 200 থেকে 360 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দেখো, প্রভাবক যখন আমি ব্যবহার করি নাই, তখন এটা তার স্বাভাবিক গতিতে চলছিল এবং অনেক বেশি তাপ এখানে দিতে হয়েছে, 380 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়েছে। কিন্তু একই বিক্রিয়াতে যখন আমি প্রভাবকটা ব্যবহার করলাম, এই যেখানে লিখে দিচ্ছি প্রভাবকটা, অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই প্রভাবকটা ব্যবহার করলাম, তখন এই বিক্রিয়াটা কিন্তু স্বাভাবিক গতিতে নাই, আগের তুলনায় অনেক দ্রুত হয়ে গেছে। এবং দেখো, টেম্পারেচার দিকে তাকিয়ে দেখো, অনেক কম টেম্পারেচারে বিক্রিয়াটা সংগঠন করা গেছে। তাহলে KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটাই হচ্ছে ধনাত্মক প্রভাবক। একেবারে এই বিক্রিয়াগুলো তোমাকে উল্লেখ করে দিতে হবে, পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবক। তাহলে আমরা ধনাত্মক প্রভাবকের বিষয়টা বুঝতে পেরেছি। স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো, এখানে ব্যালেন্সটা একটু ঠিক করে নিতে হবে। এখানে একটা 3 হবে, কারণ এখানে অক্সিজেন হচ্ছে 6টা, তাহলে কিন্তু 6, এখানেও 3 হবে। তো যাই হোক, আমরা ধনাত্মক প্রভাবক বুঝতে পেরেছি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তো 2 নাম্বার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। যে সকল পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে থেকে বিক্রিয়ার স্বাভাবিক গতিগুলোকে কমিয়ে দেয়, সেগুলোকে আমরা বলছি ঋণাত্মক প্রভাবক। যেমন দেখো, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এটা যদি কক্ষ তাপমাত্রায় বিয়োজিত করতে দিই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে ভেঙে পানি এবং অক্সিজেন হয়। তারপর ব্যালেন্স করার জন্য এখানে একটু দিয়ে দিলাম। তাহলে এটার বিয়োজিত হওয়ার একটা স্বাভাবিক গতি আছে, তো আমরা ধরে নিলাম এটা তার স্বাভাবিক গতি, অর্থাৎ সে তার স্বাভাবিক গতিতে বিয়োজিত হচ্ছে। কিন্তু আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইড এই বিয়োজন বিক্রিয়ায় আমরা যদি কোনো প্রভাবক ব্যবহার করি, যেমন ধরো আমরা যদি একই তাপমাত্রায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করি, H3PO4 ফসফরিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি, তাহলে এই বিয়োজন বিক্রিয়ার দিকে তাকাও, পানি প্লাস অক্সিজেন। তো এখন এটা স্বাভাবিক গতি থাকবে না, এটা মন্থর গতি মেনটেন করবে, অর্থাৎ বিক্রিয়ার গতি আগে থেকে কমে গেছে। তো এই যে ফসফরিক অ্যাসিড আমরা ব্যবহার করেছি, এই ফসফরিক অ্যাসিডটা এই বিক্রিয়াটার জন্য ঋণাত্মক প্রভাবকের মতো কাজ করছে। আরো আমরা অনেক উদাহরণ দেখতে পারি, যেমন আরেকটা উদাহরণ, এটা 1 নম্বর উদাহরণ, আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি। তোমরা জানো যে ক্লোরোফর্ম CHCl3, ক্লোরোফর্ম এটা বিয়োজিত হয়ে ফসজিন তৈরি করতে পারে, অর্থাৎ ফসজিন COCl2। তাহলে ক্লোরোফর্ম অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে ফসজিন গ্যাস তৈরি করলো এবং HCl তৈরি করলো। তো তোমরা জানো যে এই যে ফসজিন ক্লোরোফর্মকে বিশুদ্ধতা নষ্ট করে দেয়, ক্লোরোফর্মের মধ্যে দূষণ ঘটায়। তো এটা হচ্ছে ক্লোরোফর্ম, আমি এখানে লিখে দিলাম ক্লোরোফর্ম। তো তোমরা জানো ফসজিন মানুষের শরীরের জন্য একটা বিষক্রিয়া সৃষ্টি করে।
তা আমি যদি ক্লোরোফর্মের এই জারণ বিক্রিয়াটাকে কমিয়ে দিতে চাই, অর্থাৎ আমি চাই না যে ক্লোরোফর্মের মধ্যে ফরজিন তৈরি হোক, কারণ ফরজিন যদি তৈরি হয় তাহলে অবশ্যই ক্লোরোফর্ম দিয়ে কোনো কিছু অজ্ঞান করতে গেলে অবশ্যই সেখানে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে একটা ঝুঁকির সৃষ্টি হবে। তো ফরজিনের এই তৈরি হ্রাস করা, অর্থাৎ ক্লোরোফর্মের অক্সিজেনের সাথে যে জারণ বিক্রিয়া, এই ব্যাপারটাকে যদি আমি হ্রাস করি তাহলে আমি এখানে অ্যালকোহল দিতে পারি, অর্থাৎ C2H5OH। তো অ্যালকোহল দিলে দেখা যায় এই জারণ বিক্রিয়াটা আগের তুলনায় অনেক কমে যায়। তাহলে অবশ্যই ক্লোরোফর্মের এই জারণ বিক্রিয়াতে ক্লোরোফর্মের যে জারণ বিক্রিয়াতে ফরজিন তৈরি হয়, এই ব্যাপারটাকে হ্রাস করার জন্য আমি অ্যালকোহল দিতে পারি। তাহলে অ্যালকোহলটা হচ্ছে এই বিক্রিয়াটার জন্য ঋণাত্মক প্রভাবক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আমরা এখন এর পরের প্রভাবক নিয়ে আলোচনা করছি। আমরা 3 নম্বর প্রভাবক নিয়ে আলোচনা করছি। 3, এটা হচ্ছে অটো প্রভাবক বা স্বপ্রভাবক। তো অটো প্রভাবকটা হচ্ছে আলাদা করে কোনো প্রভাবক যোগ করতে হবে না। অটো প্রভাবকটা হচ্ছে যে বিক্রিয়া করে যে উৎপাদগুলো সৃষ্টি হবে, সেই উৎপাদের একটা উৎপাদ নিজেই প্রভাবকের মতো কাজ করবে। অর্থাৎ ওই উৎপাদন হওয়ার আগ পর্যন্ত বিক্রিয়ার গতিটা স্বাভাবিক থাকবে, কিন্তু উৎপাদটা তৈরি হওয়ার পর থেকে বিক্রিয়ার গতিটা অনেক বেড়ে যাবে। তো যেই উৎপাদের প্রভাবে বিক্রিয়ার গতিটা, স্বাভাবিক গতিটা বেড়ে গেল, সেই উৎপাদটাকেই আমরা আসলে বলবো অটো প্রভাবক, মানে ওই উৎপাদটাই প্রভাবকের মতো এখানে কাজ করছে, এটা বাইরে থেকে কোনো কিছু যোগ করতে হয়নি। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অক্সালিক অ্যাসিড COOH বন্ড COOH, যে কোনো একটা খনিজ অ্যাসিড, যেমন আমি সালফুরিক অ্যাসিড নিলাম, সালফুরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াটা হচ্ছে। তো এখানকার পটাশিয়াম সালফেটের সাথে মিশে পটাশিয়াম সালফেট তৈরি করবে। পটাশিয়াম সালফেট, যেহেতু এখানে পটাশিয়াম 2, তাহলে এখানে 2 দিতে হবে। 2 অণুতে 2টা ম্যাঙ্গানিজ আছে, তাহলে ম্যাঙ্গানিজ যেহেতু ধনাত্মক, তাহলে এখানে ম্যাঙ্গানিজ সালফেট 2 মোল তৈরি করবে। এবং ব্যালেন্স করে, বিজারণে ব্যালেন্স করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 মোল হবে। এখানে অক্সিজেন আছে 8টা দিয়ে 8 মোল পানি হবে। আর আমরা ব্যালেন্স করে দেখছি যে এখানে 3 মোল হবে। তো আসলে এই বিক্রিয়াটা কিভাবে ব্যালেন্স করেছি সেটা জারণ বিজারণ চ্যাপ্টারে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, অন্য একটা ভিডিওতে তোমরা দেখতে পাবা, এটা ব্যালেন্সটা আমরা বুঝিয়ে দিব। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আর এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট, তো আমরা এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার কালার হচ্ছে গোলাপি। তো গোলাপি কালারটা হওয়ার কারণে আমরা প্রথমে দেখবো গোলাপি কালারটা ধীরে ধীরে দূর হচ্ছে, কিন্তু যখন এই ম্যাঙ্গানিজ সালফেটটা তৈরি হলো তখন বিক্রিয়ার গতিটা অনেক বেড়ে যাবে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি কালারটা খুব দ্রুত নষ্ট হতে থাকবে। তার মানে আমরা বুঝবো যে বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হচ্ছে। তাহলে এখানে প্রভাবক হবে এই ম্যাঙ্গানাস 2+। তোমরা হয়তো অনেকে ভাবছো স্যার ম্যাঙ্গানাস সালফেটটা নয় কেন, ম্যাঙ্গানাস 2+ কেন স্বপ্রভাবক? আসলে দেখো, আমি যদি খনিজ অ্যাসিড হিসাবে যদি এখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে এখানে ম্যাঙ্গানাস নাইট্রেট হতো। যদি আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে ম্যাঙ্গানাস ক্লোরাইড হতো। তাহলে মূলত আসলে ওই যে অম্লীয় মূলকটা তার কোনো কিন্তু প্রভাব নেই, ক্ষারীয় মূলকটারই প্রভাব। অর্থাৎ এখানে স্বপ্রভাবক কিন্তু ম্যাঙ্গানাস সালফেট হবে না, এখানে হবে ম্যাঙ্গানাস আয়ন, কারণ আমি এখানে যেই খনিজ অ্যাসিডটা ব্যবহার করব তারই একটা লবণ তৈরি হবে, যার ফলে আবারও বলছি যে অম্লীয় মূলকের কোনো প্রভাব নাই, এটা শুধুমাত্র স্বপ্রভাবক হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। তো চলো আমরা এখন দেখব আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক,
তো আমরা জেনে নিই যে আবিষ্ট প্রভাবক কাকে বলে। অনেক সময় দেখা যায় যে একটা বিক্রিয়ার প্রভাবে আরেকটা বিক্রিয়া সংঘটিত হয়, এই ব্যাপারটাকে আবিষ্ট প্রভাবন বলে। আর যে পদার্থের প্রভাবে অন্য একটি বিক্রিয়া সংঘটিত হয়েছে সেই পদার্থটাকে আবিষ্ট প্রভাবক বলা হয়। তো চলো ব্যাপারটা একটু বুঝাই। ধরো আমি একটা পাত্রে সোডিয়াম সালফাইড অক্সিজেনের উপস্থিতিতে জারিত করলাম এবং দেখা গেল সোডিয়াম সালফাইড জারিত হয়ে সোডিয়াম সালফেটে পরিণত হলো। অর্থাৎ আমি এই পাত্রের মধ্যে সোডিয়াম সালফাইডকে জারিত করলাম, সোডিয়াম সালফাইড জারিত হয়ে সোডিয়াম সালফেটে পরিণত হলো। তো আমি আরেকটা পাত্র নিলাম, পাশে আরেকটা পাত্র, দেখো আরেকটা পাত্র নিলাম, সেখানে সোডিয়াম আর্সেনাইড Na3AsO3 সোডিয়াম আর্সেনাইড কেউ জারিত করার চেষ্টা করলাম ভিন্ন একটা পাত্রে, কিন্তু এখানে কোনো বিক্রিয়া হলো না, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হলো না। তার মানে আমরা বুঝতে পারলাম যে সোডিয়াম সালফাইড অক্সিজেন দ্বারা জারিত হয়, কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে না। এখন যদি আমরা একই পাত্রে এই দুইটা বিক্রিয়া একসাথে ঘটানোর চেষ্টা করি, অর্থাৎ তোমরা নিচে খেয়াল করো, ধরো আমি অন্য একটা ভিন্ন পাত্র নিলাম, ভিন্ন পাত্র নিয়ে এখানে আমি সোডিয়াম আর্সেনাইডও নিলাম, সোডিয়াম আর্সেনাইড এবং সোডিয়াম সালফাইড দুইটা পদার্থ নিলাম এবং দুইটাকে অক্সিজেন গ্যাসের মাধ্যমে আমি জারিত করার চেষ্টা করলাম। এখন দেখো অ্যাজ ইউজুয়াল প্রথমটা বিক্রিয়া হবে, সোডিয়াম সালফাইডটা সোডিয়াম সালফেটে রূপান্তরিত হয়ে গেল। এই বিক্রিয়াটা যেহেতু দুইটা বিক্রিয়া একই পাত্রে ঘটানো হচ্ছে, এই বিক্রিয়াটা আগে থেকে হতো, এই বিক্রিয়ার পাশাপাশি অর্থাৎ এই বিক্রিয়ার প্রভাবে এখন সোডিয়াম আর্সেনাইড জারিত হচ্ছে, সোডিয়াম আর্সেনাইডটা জারিত হয়ে সোডিয়াম আর্সেনেটে পরিণত হয়েছে। তার মানে স্টুডেন্ট দেখো যে সোডিয়াম আর্সেনাইডটা কিন্তু জারিত হচ্ছিল না, আগে দেখলাম আমরা পৃথকভাবে জারিত হচ্ছিল না, কিন্তু একই পাত্রে যখন আমরা করলাম তখন কিন্তু জারিত হচ্ছে। তো প্রথম বিক্রিয়ার প্রভাবে দ্বিতীয় বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, তাহলে প্রথম বিক্রিয়া এই পদার্থের জারণের কারণে দ্বিতীয় পদার্থটা জারিত হয়েছে। তো এটাকে আমরা বলবো মূলত আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবক। তাহলে এই পদার্থে জারণ বিক্রিয়ার কারণে দ্বিতীয় বিক্রিয়াটা হওয়ার কারণ হয়েছে, তাই আমরা সোডিয়াম সালফাইডকে বলবো দ্বিতীয় বিক্রিয়ার আবিষ্ট প্রভাবক। আর এই পদ্ধতিটাই হচ্ছে আবিষ্ট প্রভাবন। তাহলে এই দুটো হচ্ছে পৃথক পৃথক পাত্রে, আর এটা হচ্ছে একই পাত্রে, একই পাত্রে। তাহলে আশা করি তোমরা আবিষ্ট প্রভাবক বুঝতে পেরেছ। প্রভাবক কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো অবস্থারই হতে পারে। তো বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা আর প্রভাবকের নিজের ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবকগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সমসত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। তো এখন আমরা সমসত্ব এবং অসমসত্ব প্রভাবক নিয়ে কথা বলব। তো চলো আগে আমরা দেখব যে সমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবক বা হোমোজেনিয়াস ক্যাটালিস্ট। আর দুই নম্বরে যেটা সেটা হচ্ছে অসমসত্ব প্রভাবক বা হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। তো আমরা সমসত্ব প্রভাবক এবং অসমসত্ব প্রভাবক সম্পর্কে জানব। তো সমসত্বটা হচ্ছে যে বিক্রিয়ক, উৎপাদ আর প্রভাবক যদি একই দশায় থাকে, অর্থাৎ একই ভৌত অবস্থায় থাকে তাহলে সমসত্ব। আর বিক্রিয়ক উৎপাদের সাথে যদি প্রভাবকটা যদি ভিন্ন দশায় থাকে তাহলে সেটাকে অসমসত্ব প্রভাবক বলবো। তো দুটা উদাহরণ দিলে ব্যাপারটা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। যেমন গ্যাসীয় দশার ক্ষেত্রে আমরা দুইটা, প্রথমে আমরা এক নম্বর একটা দেখছি যে গ্যাসীয় দশার ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি।
আমরা দেখেছিলাম যে সালফার ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়াটা, যেমন সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্যাস, তাকে যদি জারণ করি তাহলে অক্সিজেন গ্যাস বিক্রিয়া হলো, বিক্রিয়া করে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস। তো এখানে প্রভাবক হিসাবে নাইট্রিক অক্সাইড ব্যবহার করা হয়, নাইট্রিক অক্সাইডও গ্যাস। তাহলে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক একই ভৌত অবস্থা বা একই দশাতে থাকার কারণে এই নাইট্রিক অক্সাইডটা হচ্ছে একটা সমসত্ব প্রভাবক। তো আমরা একটা তরল দশার ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। তরল দশার ক্ষেত্রে, অর্থাৎ একটু আগে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম সবগুলো গ্যাসীয় দশায় ছিল, এখন আমরা একটা তরল দশার উদাহরণ দেখব। যেমন আমরা জানি গ্লুকোজ C12H22O11 এটা একটা লিকুইড। এর যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, আমরা দেখেছি এই আদ্র বিশ্লেষণ করার পরে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, অর্থাৎ C6H12O6 গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ C6H12O6। তো এখানে সালফ্রিক অ্যাসিড দেওয়া হয়, সালফ্রিক অ্যাসিড H2SO4 এটা অ্যাকোয়া। তাহলে দেখো এগুলো সবই হচ্ছে তরল দশায় আছে, এগুলো সবই হচ্ছে লিকুইড। তো সবই তরল দশায় আছে, যে প্রভাবকটা সেটাও অ্যাকোয়াতে আছে, অর্থাৎ সেটাও তরল দশায় আছে। তাহলে বিক্রিয়ক, উৎপাদ সব সেম দশায় থাকার কারণে এই প্রভাবকটা হচ্ছে একটা সমসত্ব প্রভাবক। অর্থাৎ আমরা চিনির আদ্র বিশ্লেষণে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের একই সংকেত। তো এই এখানে যে প্রভাবকটা ব্যবহার করা হয়েছিল সালফুরিক অ্যাসিড, এটা একটা সমসত্ব প্রভাবক। তা আমরা এখন একটা অসমসত্ব প্রভাবক দেখব। যেমন ধরো আমরা অসমসত্ব প্রভাবক 1 নম্বরে দেখছি গ্যাসীয় দশার ক্ষেত্রে। গ্যাসীয় দশার ক্ষেত্রে তোমরা জানো যে 1 আয়তন নাইট্রোজেন গ্যাস 3 আয়তন হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 2 আয়তনের অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তো আমরা দেখেছি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিলে যে অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়াতে আমরা প্রভাবক হিসাবে লৌহ ব্যবহার করি, যেটা হচ্ছে সলিড। তাহলে দেখো বিক্রিয়কের দশা, ভৌত দশা এবং উৎপাদের ভৌত দশা থেকে প্রভাবক কিন্তু ভিন্ন দশায় আছে, অর্থাৎ কঠিন দশায় আছে। তাহলে এই প্রভাবকটা একটা অসমসত্ব প্রভাবক। ঠিক একইভাবে আমরা পানির হাইড্রোজেন পারঅক্সাইড আদ্র বিশ্লেষণে যে পানি তৈরি হয় সেই বিক্রিয়াটা যদি দেখি, তাহলে দেখো 2 নম্বর বিক্রিয়া কঠিন দশার একটা উদাহরণ আমরা দেখব। কঠিন দশা না দেখে আমরা তরল দশা দেখছি। তরল দশার ক্ষেত্রে যেমন হাইড্রোজেন পারঅক্সাইড এটা বিয়োজিত হয়ে পানি এবং অক্সিজেন তৈরি হয়, তাহলে এটাও লিকুইড। তো আমরা দেখতে পাচ্ছি এটাও লিকুইড, সবগুলো লিকুইড। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যে পানি তৈরি হচ্ছে এবং অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে কিন্তু আমরা প্লাটিনাম ব্যবহার করছি। এই প্লাটিনামটা কিন্তু কঠিন, অর্থাৎ সলিড অবস্থায় আছে। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ যে দশায় আছে, প্রভাবকটা কিন্তু ভিন্ন দশায় আছে। তাহলে এগুলো হচ্ছে অসমসত্ব প্রভাবক। তো আশা করি তোমরা সমসত্ব এবং অসমসত্ব প্রভাবকটা বুঝতে পেরেছো। তো যে সকল পদার্থের নিজের কোনো প্রভাবক ক্ষমতা নেই, কিন্তু প্রভাবকের সংস্পর্শে থেকে প্রভাবকের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, তাদেরকে আমরা প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর বলবো। আর এমন কিছু পদার্থ আছে যারা প্রভাবকের সংস্পর্শে উপস্থিত থেকে প্রভাবকের কার্যক্ষমতাকে কমিয়ে দেয় অথবা একেবারে বন্ধও করে দিতে পারে, তাদেরকে আমরা প্রভাবক বিষ বলবো। তো চলো দেখে আসি প্রভাবক ক্ষমতা, প্রমোটর এবং প্রভাবক বিষ। প্রথমে আমরা দেখব প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। তো প্রভাবক প্রমোটর হচ্ছে প্রভাবকের ক্ষমতা বাড়িয়ে দিবে। যেমন ধরো আমরা দেখেছিলাম যে 1 আয়তন নাইট্রোজেন গ্যাস 3 আয়তন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 আয়তনের
অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তা আমরা দেখেছিলাম যে এই বিক্রিয়াটাকে প্রভাবিত করার জন্য প্রভাবক হিসাবে আমরা লৌহচূর্ণ ব্যবহার করেছিলাম। লৌহটা প্রভাবকের মতো কাজ করছে, কিন্তু আমি চাই প্রভাবক আরো তার কার্যক্ষমতাটা আরো বাড়িয়ে দিই, প্রভাবকের ক্ষমতাটা যেন প্রভাবক আরো বাড়িয়ে বিক্রিয়াটাকে দ্রুত ত্বরান্বিত করতে পারে। সেজন্য আমরা এই লোহার সাথে মলিবডিনামের গুঁড়া মিশিয়ে দিই, অর্থাৎ মলিবডিনাম গুঁড়াটা আমরা মিশিয়ে দিই। এই মলিবডিনাম যে গুঁড়াটা দেখলাম, মলিবডিনাম আমি এখানে লিখে দিচ্ছি। তো এই মলিবডিনামটা আয়রন প্রভাবকের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই মলিবডিনামটাই হচ্ছে মূলত প্রভাবক বিবর্ধক অথবা প্রভাবক সহায়ক অথবা প্রভাবক প্রমোটর, যেভাবে তোমরা বলো। আরেকটা হচ্ছে প্রভাবক বিষ। তো আমরা এখন দেখব প্রভাবক বিষ। কিছু পদার্থ আছে যারা প্রভাবকের কার্যক্ষমতাটা কমিয়ে দেয় বা বন্ধ করে দিতে পারে, যেমন ধূলিবালি, সালফারের গুঁড়া, আর্সেনিক অক্সাইড। এই জিনিসগুলো মূলত প্রভাবক বিষ হিসাবে কাজ করে। যেমন একটা উদাহরণ দেখি আমরা। যেমন আমরা জানি যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তো সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তো আমরা এই বিক্রিয়াতে প্লাটিনাম প্রভাবক ব্যবহার করি সালফার ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়াতে। তো আমরা যদি এখানে আর্সেনিক অক্সাইড দেই, তাহলে প্রভাবকের যে ক্ষমতাটা সেটাকে কমিয়ে দিবে। তাহলে আর্সেনিক অক্সাইডটাই হচ্ছে মূলত প্রভাবক বিষ। ধরো আমি প্রভাবক দিয়েছি বিক্রিয়ার গতিকে পরিবর্তন করার জন্য, তা আমার যে পরিমাণ কাঙ্ক্ষিত উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ কাঙ্ক্ষিত উৎপাদন হয়ে গেছে। এখন আমি চাই প্রভাবক তার কার্যক্ষমতাটা বন্ধ করে দেখ, বা প্রভাবকের কার্যক্ষমতাটা যেন পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি আসলে মূলত এখানে আর্সেনিক অক্সাইড দিয়েছি প্রভাবকের ক্ষমতাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। এই আর্সেনিক অক্সাইডটাই মূলত হচ্ছে প্রভাবক বিষ। আশা করি তোমরা প্রভাবক বিবর্ধক এবং প্রভাবক বিষ বুঝতে পেরেছো। আমরা এখন এনজাইম প্রভাবক নিয়ে কথা বলবো, অর্থাৎ কিছু জৈব প্রভাবক আছে যেগুলোকে আমরা এনজাইম প্রভাবক বলি। তো চলো আগে আমরা জেনে আসি যে এনজাইম প্রভাবক কাকে বলে। এনজাইম প্রভাবক জীবন্ত উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকে প্রস্তুতকৃত বা নিঃসৃত উচ্চ আণবিক ভর ও ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট প্রোটিনযুক্ত জটিল জৈব যৌগগুলোকে এনজাইম বলে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এনজাইমগুলো উদ্ভিদ বা প্রাণী কোষ থেকে নিঃসৃত হয়। তোমরা জানো যে অনেক এককোষী উদ্ভিদ বা প্রাণী আছে যাদের শরীর থেকে কিছু পদার্থ নিঃসৃত হয় যারা প্রভাবকের মতো কাজ করে, এগুলোকে মূলত এনজাইম বলা হয়। তো জৈব প্রভাবকগুলো যেমন আমরা এককোষী কিছু উদ্ভিদ, ইস্ট, ছত্রাক, এদের কাছ থেকে আমরা কিছু এনজাইম পাই, ডায়াস্টেজ, জাইমেজ ইত্যাদি এনজাইম পাই। আবার এককোষী কিছু প্রাণী আছে যাদের কাছ থেকে আমরা পেপসিন, ট্রিপসিন, লাইপেজ ইত্যাদি বিভিন্ন ধরনের এনজাইম আমরা পাই। যেমন ধরো ইস্ট থেকে উপস্থিত বা ইস্ট থেকে নিঃসৃত যে জাইমেজ এনজাইম, সেটা গ্লুকোজ থেকে অ্যালকোহল উৎপাদনে ব্যবহৃত হয়। এখানে আমি গ্লুকোজ লিখেছি, গ্লুকোজে আদ্র বিশ্লেষণ করে আমি অ্যালকোহল তৈরি করছি। দেখো এখানে ইস্ট থেকে নিঃসৃত একটা এনজাইম অর্থাৎ জাইমেজ ব্যবহার হচ্ছে। তো জাইমেজটা একটা এনজাইম প্রভাবক। আবার দেখো স্টার্চ মানে ভাতের মাড়, স্টার্চ থেকে যদি আমি মল্টোজ তৈরি করতে চাই তাহলে এখানে যে প্রভাবকটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ডায়াস্টেজ। আর ডায়াস্টেজ হচ্ছে বার্লির অঙ্কুরোদ্গম অবস্থায় যে বার্লি, সে বার্লির দানা থেকে এই ডায়াস্টেজ এনজাইমটা নিঃসৃত হয়। এখানে লিখেছি বার্লির দানা থেকে প্রস্তুত ডায়াস্টেজ প্রভাবক দিয়ে স্টার্চকে মল্টোজ নামক শর্করাতে পরিণত করা হয়। তাহলে আমরা জৈব প্রভাবক সম্পর্কে জানতে পেরেছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দিবে এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করবে যেন তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পায় এবং তারা যেন উপকৃত হয়। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।